জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনকে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতিতে বাংলাদেশের স্বাগত। 150 আসনে জয়ের আশা এনসিপির, শাপলা প্রতীক প্রশ্নে ছাড় নয় জানালেন পাটোয়ারি। সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করতে বললেন বিএনপি নেতারা। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের ফাঁসি চাইলেন শহীদদের স্বজনরা। হত্যার নির্দেশ সহ কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে জমা। 25 সেপ্টেম্বরের বদলে রাকসু নির্বাচন হবে 16 অক্টোবর। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন পালিত। ডাকসুতে অনিয়মের অভিযোগ ছাত্রদলের। মৃত্যু থামছেই না ডেঙ্গুতে, সংক্রমণও বেড়ে চলেছে। মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই, জবাবদিহিতা না থাকায় এ অবস্থা, মত সংশ্লিষ্টদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আজই নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে গেল ১ বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সফরসঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ও জামাত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছে বাংলাদেশ। 4 দেশের স্বীকৃতিকে বাংলাদেশ স্বাগত জানায়। বাংলাদেশ মনে করে এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে 150-রও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও ১৫০টি আসনে তাদের জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন এনসিপির সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি জামাতকে জুলাই সনদে সই করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এনসিপির এই নেতা জানান, দলের প্রতীক শাপলার বিষয়ে কোনো ছাড় দেবেন না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শিগগির আরও কয়েকটি দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য এনসিপি। সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বেশি সময় বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের কাছে এনসিপির নিবন্ধনের আভাস দিল প্রতীকের বিষয়ে দলের অনড় অবস্থানের কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমেই হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি, জামাত ও এনসিপি এই 3 ব্লকে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। জুলাই সনদে সই করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা।
সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে এর আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দল। সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি 7 সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক হয় ইসি কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাথেও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেন পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা 2টি অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ এটি সংবিধানে নেই। এ নিয়ে রাজপথে থাকা দলগুলোকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন পিআর বাস্তবায়ন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে হবে, তারপর সংবিধান পরিবর্তন করে এটি বাস্তবায়ন করতে হবে। তবে গত 55 বছরে দেশের মানুষ বুঝে গেছে কোন পদ্ধতিতে ভোট হতে হয়, তাই কোনো বাহানা না করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান নেতারা। দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমত যাচাই করেন। পিআর অবশ্যই আপনারা বুঝেন, সে পিআর পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআরে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ 55 বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই বাংলাদেশের রাজনীতিতে, সেই বাংলাদেশের নির্বাচনে, সেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোন অংশগ্রহণ থাকতে পারবে না। খুব স্পষ্ট অবস্থান। আর যারা নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন, টিআর যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন, এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ সাক্ষী শহীদ সৈকতের বোন ভাই হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে রাষ্ট্রনিযুক্ত হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন তার জেরায় বলেন, ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। তবে সাক্ষী এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেন। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য গ্রহণ পর্বে এসব কথা উঠে আসে। এদিকে আন্দোলনকারীদের বোম্বিং করে হত্যার নির্দেশ দিয়ে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম আহসান আয়ানের জেরা শেষ হয়েছে। সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান। ডিজাইনের মাধ্যমে এরা অগ্রসর হচ্ছে, এই কথাটা জেরার মাধ্যমে ডিফেন্স লয়ার নিয়ে আসার চেষ্টা করেছে। সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি, এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না বা ষড়যন্ত্র ছিল না। একটি বৈধ সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রের অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন দেশে অর্থ পাচারের এজেন্ট হিসেবে কাজ করা দুইজন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেয়া দুই আসামি হলেন আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ ও আরামিট পিএলসির এজিএম উৎপল পাল। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত 18 সেপ্টেম্বর আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গত 20 সেপ্টেম্বর রাতে কর্ণফুলী থানাধীন চরলক্ষা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে 23 বস্তা নথি উদ্ধার করা হয়। সাইফুজ্জামান চৌধুরী নামে বেনামে আরও 5 দেশের সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্স। এসব দেশের সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ আবারও পেছানো হলো। নতুন তারিখ অনুসারে আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন পেছানোকে স্বাগত জানালেও ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে ইসলামী ছাত্র শিবির। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্যে জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়েছে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা 25 সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। বিপক্ষে অবস্থান নেন বাম ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। ভোটারবিহীন নির্বাচনের বিপক্ষে তারা অবস্থান নেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শাটডাউন, প্রয়োজনীয় সংখ্যক জনবল পাওয়া সহ উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকার কারণ দেখিয়ে রাত 8:15টার দিকে প্রধান নির্বাচন কমিশনার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ 16 অক্টোবর ঘোষণা দেন। এতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আজকে পিছিয়ে দিল, এটা অবশ্যই আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। এটা নির্বাচন সঠিকভাবে সুষ্ঠুভাবে যেন হয়, এটার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, আবারও অনুরোধ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আজকে যে সিদ্ধান্ত দিয়েছে যে আগামী 25 তারিখের পরিবর্তে আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এবং ছাত্রদল সহ অন্যান্য সকল প্যানেল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এদিকে রাতে ইসলামী ছাত্র শিবির এক সংবাদ সম্মেলনে নির্বাচন পেছানোর নিন্দা জানায় এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সংঘটিত অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলেও এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা, নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি রোভার স্কাউট সহ অস্বচ্ছতার অভিযোগ করেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদ। দাবি করেন নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। আবিদুল ইসলাম খান বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাই প্রার্থিতা বাতিল হয়েছে 19 জনের।
স্বাক্ষরে ভুল ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি সহ নানা কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। যাচাই বাছাই প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস পদপ্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন বলছে এটি চূড়ান্ত নয়, এটি কেবল ডোপ টেস্টের ফলাফল। যাদের মনোনয়ন বাতিল হয়েছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, তার মধ্যে জমা দেন 931 জন। এদিকে চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ এখনো পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা হয়েছে। ভোট হবে 12 অক্টোবর। চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত বছরের চেয়ে এবার ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে 1.5 গুণ, আক্রান্তের সংখ্যা 2 গুণ। চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে রবিবার। অথচ এ নিয়ে এখনও গাছাড়া ভাব স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, হাসপাতাল সহ সংশ্লিষ্টদের। মশা নিধনে মাঝে মধ্যে ওষুধ ছিটানো দেখালেও এর কার্যকারিতা দেখছে না নগরবাসী। আর সাবেক ওয়ার্ড কাউন্সিলরদের মতে কারও কোনো জবাবদিহিতা না থাকায় এ অবস্থা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর। ক্রমান্বয়ে বাড়ছেই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে চলতি বছরের 21 সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু প্রায় 1.5 গুণ বেড়েছে, আর আক্রান্ত বেড়েছে প্রায় দ্বিগুণ। 2024 সালের 1 জানুয়ারি থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত 8 মাস 21 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেখানে মৃত্যু ছিল 125, সেখানে এবছর একই সময়ে এই সংখ্যা 179। অন্যদিকে এ সময়ে গত বছর যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল 23,108 জন, সেখানে চলতি বছর ভর্তি ছিল 41,831 জন, যা গত বছরের দ্বিগুণের কাছাকাছি। ডেঙ্গু হওয়ার পরে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করে, মাথা ব্যথার সাথে শরীর ব্যথা করে। একটু বেশি রোগী আর দুর্বল, আবার পেটের সমস্যাও দেখা দিতেছে বেশি রোগী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে জানান, জনসচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটু বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। আর মুগদা হাসপাতালের উপপরিচালকও মৃত্যুহার বাড়ার পেছনে জনসাধারণের অবহেলাকেই দুষছেন। ডেঙ্গুর বেলায় দেখা যায় যে 2-3 দিন জ্বর থাকলে তারপরে জ্বরটা কমে যায়, আর রোগীরা হয়তো ভাবছে যে তিনি সুস্থতার দিকে চলে গেছেন। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। যখন জ্বর কমবে তখন দেখা যাবে যে সে ডেঙ্গু থেকে সুস্থ হচ্ছে না, তার শারীরিক দুর্বলতা এবং অন্যান্য যে লক্ষণগুলো এগুলো থেকে যাচ্ছে এবং তার শরীরের ভিতরে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। এদিকে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ধলপুর এলাকায় গিয়ে দেখা যায় নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে নতুন নতুন ভবন। অপরিচ্ছন্নভাবেই পড়ে আছে ময়লার স্তূপ। এলাকাবাসী বলছেন, মশক নিধন কর্মসূচি থাকলেও কমছে না মশার উৎপাত। যেমন মন্ত্রী পাড়া কোন আপনি ভালো ভালো এলাকায় যে মেডিসিনগুলো দেয়, মেডিসিনগুলো ভালো, কিন্তু এইসব এলাকায় যে মেডিসিনগুলো দেয়, মেডিসিনগুলো ভালো হয় না। মানে মশা মরে না এসব ওষুধে, যে ওষুধ দেয়। এলাকার সাবেক কাউন্সিলর বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পাড়া মহল্লার অসঙ্গতি দেখার কেউ নেই। এটা তো নিয়ন্ত্রণ করার কেউ নেই। যেমন আগে আমরা কাউন্সিলর ছিলাম, আমাদের আন্ডারে মনে করেন 8 জন লোক থাকতো। ওই 8 জন লোক দিয়ে সকালে ফকিং করাইতাম, বিকালেও মনে করেন ওষুধ মারাইতাম। কোন এলাকায়, কোন গল্লিতে, কোন বাড়িতে, কোন হেনে কিভাবে মারাইতে হইব ওইটা আমরা করতাম। এলাকায় আমগো পরিচিত ছিল। আমগো বাদ করে দেওয়ার পরে থেকে এটা তো এখন ওই ধরনের মনে করেন তদারকি করা হয় না। পরিসংখ্যান বলছে, এবার রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। থেমে থেমে বৃষ্টি এবং মশক নিধন কার্যক্রম না থাকায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে 83%, আর আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে 43%। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ অবস্থার পরিবর্তন না হলে আগামী কয়েক সপ্তাহ বাড়তে পারে বেশ কয়েক গুণ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার পূজা হবে আরও বেশি উৎসব মুখর। সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পূজার সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখেন। বলেন, আয়োজকদের সঙ্গে কথা বলেন। জানান, সারা দেশে 33,000 পূজা মণ্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি। এবছর প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি 7 জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে। আনসার সদস্য থাকবে 8 জন করে। এইবার তাদের আয়োজন খুবই ভালো, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং ডিসি মহোদয় আমাদের বলল, টোটাল এই পূজা প্রতিটা মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে। এবং এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেই সাথে পুঁজিবাজারকে সবসময় নিয়মিত মুনাফার উৎস না ভাবার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও অন্য দেশের মতো বন্ড মার্কেট বড় করার তাগিদ দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সরকারি বেসরকারি বিনিয়োগের মূল ভরসা এখনও দেশের ব্যাংকিং খাত, কিন্তু ঋণের জন্য বড় আশা দেখাচ্ছে সুকুক ও বন্ড মার্কেটের মতো বিকল্প অর্থায়নের উৎস। তাই অর্থায়নের জন্য ব্যাংকিং খাত থেকে নজর সরানোর তাগিদ উঠে এলো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সেমিনারে। Money gone out from the country is because we did not create investment opportunities. অনুষ্ঠানে বিভিন্ন খাতে অর্থায়নের জন্য বন্ড মার্কেটের সম্ভাবনা তুলে ধরেন আলোচকরা। তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের বন্ডের বাজার বড় হলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। Government bond dominates the market, and unfortunately, the corporate bond market is very, very small. Sanchoy Patra needs to be also tradable and needs to be structured like a bond. That way, we can double the bond market size overnight. Jamuna Bridge, Padma Bridge, they have a stream of income, and that income flows can be that's why that asset is really could become very quickly an asset-backed securities. We can build the second Padma Bridge with the bond issued on the first Padma Bridge. অর্থ উপদেষ্টাও মনে করেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণের নির্ভরশীলতা থেকে বের হয়ে আসা জরুরি। পুঁজিবাজারে বিনিয়োগ করলেই সবসময় মুনাফা আসবে, এমন ধারণা থেকেও সরে আসার পরামর্শ তার। ওরা মনে করে যে লাভ পাচ্ছে না। The capital market is not a continuous, indefinite profit. You have to take the risk also. To educate people, to make aware that for the money you are investing, but Sukuk bond should be for the private people, for the private enterprises. They'll invest, they'll earn money, and that will ease the pressure on the banks also. উপদেষ্টা জানান, উপযুক্ত সেবা পান না বলেই করদাতারা ঠিকমতো ট্যাক্স দেন না। তাই আয় বাড়াতে কর্মকর্তাদের সেবার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটা বেশি দেবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গত মধ্যরাত আর সোমবার ভোরে মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। রাজধানীর বংশালে রাস্তার পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা যান একজন। এতে দিনভর চরম দুর্ভোগে পড়েন পথচারীরা, বিপাকে পড়েন অফিসগামীরাও। স্কুল শিক্ষার্থীদের ভিজে ভিজে স্কুলে যেতে হয়। রাজধানী ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, যাত্রাবাড়ি, সায়দাবাদ ও জিগাতলা সহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, 13, 14 ও কালশি সড়কে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন মানুষ। পানিতে ডুবে অনেক গাড়িও বিকল হতে দেখা গেছে। এর আগে রবিবার সন্ধ্যা 6টা থেকে 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের আরও কয়েকদিন অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 40 মিলিমিটার, যেটা 24 ঘন্টায়, কিন্তু 24 ঘন্টা 40 মিলিমিটার বৃষ্টি হলে মূলত বৃষ্টিপাতটা হয়েছে রাত 12টার পর থেকে। এবার রাত 12টার থেকে সকাল 6টা পর্যন্ত ঢাকার বৃষ্টিপাত হয়েছে 34 মিলিমিটার এবং ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত হয়েছে আপনার 71 মিলিমিটার। তার মানে হচ্ছে রাত 12টার থেকে সকাল 9টা পর্যন্ত 9 ঘন্টায় মোট 105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। তারপরে বর্ষাতে এখন বলবৎ আছে, বর্ষা কিন্তু আছে আমাদের দেশে। বর্ষাকে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল, এবং বর্ষাটা বিদায় নিতে নিতে দেখা যাবে আপনার অক্টোবর 15 তারিখ মোটামুটি লেগে যাবে বর্ষাটা বিদায় নিতে। গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণ ও আগুনে 6 ফায়ার সার্ভিস কর্মী সহ 9 জন দগ্ধ হয়েছেন। বিকেল 4:30টার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় কেমিক্যালের গুদামে বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বিকেল 4:30টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ থেকে আগুন লাগে। পরে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের 6 কর্মী সহ 9 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ডেমরা সেতুতে গত 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, রাজধানীর সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম সেতুটির ভেঙেছে পিলার, রেলিং খুলে তৈরি হয়েছে মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ চলাচল করলেও প্রশাসনের নেই কোনো ভ্রুক্ষেপ। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মাণ করা হয় চনপাড়া ডেমরা সেতু। তবে সংস্কারের অভাবে 13 বছর আগেই সেতুটি চলাচলে অনুপযোগী হলেও ঝুঁকিপূর্ণ সেতু লেখা ঝুলিয়ে রেখে দায় সেরেছেন প্রশাসন। স্থানীয়রা জানান, বালুবাহী বালখেটের ধাক্কায় সেতুর ভেঙেছে পিলার। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ গাড়ি নিয়ে আসার সময় চিন্তিত সম্ভাবনা আছে, ফার্স্টে মাঝখানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না। আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা, আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই। স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ, ছোট বাচ্চারা বড়রা সবাই এখানে আসে। কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। ব্রিজটা ঠিক করা হোক, এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয় করে। আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয় তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ, তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে বিভিন্ন জায়গায়। সেতুটি সংস্কারে উচ্চ মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়েছেন এ কর্মকর্তা। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্রুত নতুন সেতু নির্মাণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হানিয়া আমিরের বাংলাদেশ সফর সম্প্রতি বেশ আলোচনায় ছিল। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন। সেখানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রপোজিশন নিয়ে কথা বলেন, যা সবাইকে বেশ অনুপ্রাণিত করে। অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য, যেখানে উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার ছোঁয়া স্পষ্ট ছিল। সফর শেষে হানিয়া আমির গতরাতে বাংলাদেশ ছেড়েছেন, তবে তার এই সফরের স্মৃতি ও প্রভাব এখনো রয়ে গেছে আলোচনায়। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির সম্মেলন হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, ইসলামী দলগুলো মিটিং মিছিলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। রাজধানীর উত্তরখানে গ্যাসের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত উত্তর ও দক্ষিণ খানের ব্যাপক উন্নয়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এয়ারটেল গেমিং এরিনা নামে একটি জাতীয় স্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি এর ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল এর সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে ব্র্যান্ডটি। রাজধানীর রবি কর্পোরেট অফিসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, শাহিদ আলম, সৌরভ প্রকাশ, তাহমিনা রাফা সহ আরও অনেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আবারও চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার কর্মীটোলা বলাকা ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি হয়। ইতিবাচক সিদ্ধান্ত না নিলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, ফিলিস্তিনকে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতিতে বাংলাদেশের স্বাগত। 150 আসনে জয়ের আশা এনসিপির, শাপলার প্রতীক প্রশ্নের ছাড় নয় জানালেন পাটোয়ারি। সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করতে বললেন বিএনপি নেতারা। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের ফাঁসি চাইলেন শহীদদের স্বজনরা। হত্যার নির্দেশ সহ কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে জমা। 25 সেপ্টেম্বরের বদলে ডাকসু নির্বাচন হবে 16 অক্টোবর। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন পালিত। ডাকসুতে অনিয়মের অভিযোগ ছাত্র দলের। মৃত্যু থামছেই না ডেঙ্গুতে, সংক্রমণও বেড়েই চলেছে। মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই, জবাবদিহিতা না থাকায় এই অবস্থা মত সংশ্লিষ্টদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।